আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতের নেতৃত্বে যে ১১ দলীয় জোট হয়েছিল, যে জোটের অন্যতম শরিক জামাত এবং এনসিপি, এ দুটো রাজনৈতিক দল নির্বাচনের মাঠে তারা যেভাবে বিজয়ী হওয়ার জন্য প্রত্যয় ব্যক্ত করেছিল এবং শতভাগ নিশ্চিত ছিল যে কোনো ছলে বলে কৌশলে ম্যাটিকুলাস ডিজাইন বলেন, ভোটের মাঠে প্রতিযোগিতা বলেন, তারাই ক্ষমতায় আসছে। এবং তারা যে আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল, সেই আত্মবিশ্বাসের মূলে তাদের ত্রিমাত্রিক নেগোসিয়েশন ছিল। তাদের সঙ্গে পশ্চিমা দুনিয়ার চমৎকার একটি সম্পর্ক গড়ে উঠেছিল। ইউরোপ এবং আমেরিকা তাদেরকে গ্রিন সিগন্যাল দিয়েছিল। ভারতের সঙ্গে তারা মোটামুটি একটা নিউট্রাল সম্পর্ক গড়ে তুলেছিল। চীন এবং পাকিস্তান, এই দুটো রাষ্ট্র তাদের সর্বশক্তি দিয়ে জামাতের যে ১১ দলীয় জোট তাদেরকে সহযোগিতা করেছিল। অধিকাংশ যারা নির্বাচন পরিচালনা করছিল, সেই নির্বাচন পরিচালকদের মধ্যে যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্যান্য যারা উপদেষ্টা আছেন, তাদের একটা বিরাট অংশ জামাত এবং এনসিপির পক্ষে ছিল। বিপক্ষে যে কারা ছিল সেটা তখনও পর্যন্ত বোঝা যায়নি। কিন্তু নির্বাচনের ঠিক একদিন দুদিন আগে সম্ভবত দিল্লির সঙ্গে বিএনপির একটা ভালো নেগোসিয়েশন হয়ে যায় এবং যে কোনো কারণে হোক শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে বিএনপির পক্ষে ভোট দেওয়ার জন্য গোপনে গোপনে তলে তলে গুপ্তভাবে নির্দেশনা জারি করে। ফলে ভোটের মাঠে যাকে বলা একটা অস্বাভাবিক যে ফলাফল, সেটা আমরা দেখতে পাই। আমরা যারা রাজনীতির বিশ্লেষক ছিলাম, আমরা ধরে নিয়েছিলাম যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করছে না এবং তারা শেখ হাসিনা যেভাবে প্রথম দিকে বলছিলেন যে যেহেতু নৌকা নেই, নো বোট নো ভোট, আমাদের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। তো তাই যদি হয় তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে সাকুল্যে সেই 2024, 2018 কিংবা 2014 সনে যে ভোটার উপস্থিতি হয়েছিল তার চেয়ে 5 থেকে 6% ভোট আরও কম কালেক্ট হবে। বাকি ভোট কালেকশনের জন্য তাদেরকে মূলত সিল পিটাতে হবে এবং এটা ছিল একটা জেনারেল ম্যাথমেটিক্স। কিন্তু বাস্তবে দেখা গেল যে না, আমরা যে প্রেডিক্ট করেছিলাম সেটা আওয়ামী লীগের সিদ্ধান্তের কারণে উল্টে যায়। অসংখ্য ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয় এবং তারা বিএনপিকে ভোট দেয় এবং বিএনপি বিজয়ী হয়ে যায়। বিএনপি বিজয়ী হওয়ার পর সঙ্গত কারণে জামাতের মধ্যে নিদারুণ প্রতিক্রিয়া দেখা দেয়। তাদের মন খারাপ হয়ে যায়, মেজাজ গরম হয়ে যায়, তারা ভেবে পায় না হোয়াট শুড ডু, কী করা উচিত। তাদের যে 17 মাসের সাজানো গুছানো সংসার সব তছনছ হয়ে যায়। তারা প্রশাসনের বিভিন্ন জায়গাতে যেভাবে তাদের পছন্দের মানুষ বসিয়েছিল, যেভাবে তারা হেলে দুলে রাষ্ট্র পরিচালনা করছিল এবং যেভাবে তাদের কথা মতো সব কিছু চলছিল, কূটনীতিবিদরা তাদের সেই মগবাজারে আসছিল, ব্যবসায়ীরা দলে দলে জামাতের আমিরের সেই আনুগত্য প্রকাশ করার জন্য, সোহবত প্রকাশ করার জন্য, বায়াত গ্রহণ করার জন্য যেভাবে ছুটাছুটি করছিল, তাতে জামাত মনে করেছিল যে তারাই এমিরেটস প্রতিষ্ঠা করতে যাচ্ছে এবং তাদের নেতা আমিরুল মোমিনিন হতে চলেছেন। ঠিক সেই জায়গাটাতে অলনে ছাড়েন জনাব তারেক রহমান সাহেব এখন জাতির নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন। কথাটা বললাম আমাদের তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন, তিনি বলেছেন জনাব তারেক রহমান সাহেব তিনি জাতির নেতা। এই শব্দটি সিঙ্গুলার নাম্বার, অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি শব্দ। তিনি তাকে বলতে পারতেন যে জাতীয় নেতা, কিন্তু জাতীয় নেতা তো তিনিও জাতীয় নেতা, তার মতো শত শত জাতীয় নেতা আছে। আমি গোলাম মোল্লা রনি, আমিও একজন জাতীয় নেতা। পুরো জাতি যাকে চেনে, পুরো জাতির একটা বিরাট অংশ যাদেরকে মনে করে যে না এরা নেতা হওয়ার যোগ্য, তারাই জাতীয় নেতা। তো সেই অর্থে জনাব তারেক রহমান সাহেব জাতীয় নেতা হবে। কিন্তু জাতির নেতা মানে সুপ্রিম কমান্ডার, ইমামুল আজম, এরকম মানে, বা হুজ্জাতুল ইমাম, নেতাদের নেতা, সর্দারে আজম, বা হজরতুল আল্লাম। আরবিতে যে এই শব্দগুলো আমরা সবসময় ব্যবহার করি, ঠিক যেমন কাজী উল কুজ্জাত মানে কাজীদের কাজী। তো জাতির নেতা বলতে যেটা বোঝায় সিঙ্গুলার নম্বর, এই জাতির একজনই নেতা আছেন।
তিনি জনাব তারেক রহমান, এটাই স্পষ্ট। তো এই সকল কথা আমার মতো সাধারণ মানুষ যখন বুঝতে পারে, তখন জামাতের লোকজনও তো বুঝতে পারে যে বিএনপি মূলত জনাব তারেক রহমান সাহেবকে জাতির পিতা কথাটা না বলে জাতির নেতা হিসাবে মূলত তাকে কর্তৃত্ব, দ্য লিডার, এখন একটা সময় বলবে দ্য লিডার বলতে তারেক রহমান সাহেবকে বোঝানো হবে। যেমন দেখা গেল যে যদি লিডার বলতে কাউকে বোঝানো হয় উত্তর কোরিয়াতে কিমকে বোঝানো হয়, যদি বাপু বলতে কাকে ভারতে বোঝানো হয় তাহলে মহাত্মা গান্ধীকে বোঝানো হয়। তারপর কায়েদে আজম বলতে যদি কাউকে বোঝানো হয়, কায়েদে আজম মানে নেতাদের নেতা। কায়েদ শব্দ অর্থ নেতা, আর আজম মানে নেতাদের নেতা। তাহলে আপনি বলেন তো কায়েদে আজম বলতে আপনি কাকে বুঝেন? মোহাম্মদ আলী জিন্নাহকে বুঝেন। তো এখানে জনাব তারেক রহমান সাহেবের যে জাতির নেতা, এই শব্দটি আপনি যদি ব্যাখ্যা করেন, এটি মূলত দ্য গ্র্যান্ড লিডার, দ্য সুপ্রিম লিডার, দ্য কায়েদ আজম, এরকম শব্দের সঙ্গে মানানসই। তো এই জিনিসগুলো বিএনপি করছে, খুব কৌশলে করছে। তাদের মধ্যেও তো অনেক বুদ্ধিমান লোক আছে, বুদ্ধিশুদ্ধি আছে। তারা জানে যে কি করে ন্যারেটিভ তৈরি করে তাদের নেতাকে একেবারে সম্মান, মর্যাদা, ক্ষমতার কেন্দ্রে, সুপ্রিম পর্যায়ে পৌঁছে দেওয়া যায়। তো এই জিনিসগুলো তারা করছেন। এই জিনিসগুলো করার ফলে কি হলো, জামাত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং জামাত এবং বিএনপির যে সম্পর্কটি, সেই সম্পর্কটি এখন রীতিমতো সংঘাতের দিকে চলে যাচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সেই সংঘাতের কতগুলো লক্ষণ ফুটে উঠেছে। সামনে যে 12 তারিখে জাতীয় সংসদের অধিবেশন ডাকা হয়েছে, এই অধিবেশনে আসলে কি হয়, কে কিভাবে আচরণ করে, জামাত সেখানে কিভাবে অংশগ্রহণ করে, তারপর সেই অধিবেশনের মধ্যে উচ্চকক্ষ, নিম্নকক্ষ, জুলাই সনদ এবং জুলাই সনদ পাশ করার জন্য বিশেষ যে শপথ নেওয়ার কথা ছিল জুলাই চার্টারে, এ সকল বিষয় নিয়ে সেখানে কি হবে না হবে এটা নিয়ে জাতি এখন দ্বিধা বিভক্ত। তবে আমি যতটা আন্দাজ করতে পারি, সে আন্দাজ হলো যে জামাতকে আপনি 78টা সিট বলেন আর 38টি সিট বলেন, ডাজ নট ম্যাটার, এখনো পর্যন্ত জামাতের যে সংঘবদ্ধ শক্তি রয়েছে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, এখনো পর্যন্ত যে কোনো জায়গাতে একটা মব করার যে ক্ষমতা জামাতের আছে, এটার 100 ভাগের 1 ভাগ ক্ষমতা বিএনপির নেই। বিএনপির যেটা আছে সেটার ব্যাপক জনপ্রিয়তা, আর সাম্প্রতিক সময় যে রাষ্ট্র ক্ষমতা বিএনপি পেয়েছে, এই রাষ্ট্র ক্ষমতার উপরও কিন্তু একছত্র কর্তৃত্ব তার স্থাপিত হয়নি। আমরা স্পষ্টভাবে বলে দিতে পারি টু দি পয়েন্টে, নাম ধরে ধরে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে কয়জন জামাতের লোক আছে, প্রধানমন্ত্রীর আশেপাশে কয়জন জামাতের লোক আছে, মানে আমি যাদের নাম বলতে পারি তাদের বাইরে আরও অনেক বহু সংখ্যক আছে। তাহলে বোঝার চেষ্টা করুন যে জামাত কোথায় কোথায় ঢুকে গেছে। প্রশাসন, মিলিটারি, তারপর শেষে পুলিশ থেকে শুরু করে অন্যান্য যেই জায়গাগুলোতে বিএনপি খুব বিশ্বাস করে, যাদেরকে বিএনপির নিজেদের লোক মনে করে নিয়োগ দিয়েছে, তারা যে প্রকৃতপক্ষে তারা যে জামাতের লোক, এটা বিএনপি না জানলেও জামাত খুব ভালো করে জানে। এবং এই যে আমরা বাংলাতে একটা শব্দ ব্যবহার করি আদতে, মানে অনেকে এটা ভুল করেন। আদতে বলতে অনেকে মনে করেন আসলে, অরিজিনালি, কিন্তু ঘটনাটা তা না। আদতে মানে আদিকালে, কোনো এক সময়, ওয়ান্স আপন এ টাইম। তো আসলে আদতে মানে আদিকালে, ওয়ান্স আপন এ টাইম, যদি কেউ জামাত করে থাকে, সে মৃত্যুর পূর্ব পর্যন্ত ইয়া জামাতি, ইয়া শিবিরি, এই কথা বলেই তিনি মরতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কাজেই আদিকালের জামাত, আদিকালে জামাতের প্রতি যারা অনুরক্ত, তারা সবাই ঘুরে ফিরে জামাতের দিকে যাবেন এবং জামাত সেই জিনিসটি জানে। ফলে এখন বিএনপির লোকজন যে লম্ফ দিচ্ছেন, ঝম্পট দিচ্ছেন, কথা বলছেন, হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন, এটি দেখে জামাত মুচকি হাসছে যে আমরা যখনই টিপ দেব,
যখনই আমাদের রিসেট বাটনে চাপ দেওয়া হবে, যখন আমরা চাইব এবং ডাকবো আয় 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 আমাদের দিকে চলে আয়, অমনি তারা সব কিছু ছেড়ে দিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দাড়িপাল্লা জিন্দাবাদ বলে ছুটে চলে আসবে। আর তারই প্রেক্ষিতে আপনি দেখুন, এই পবিত্র মাহে রমজান মাসে জামাতের যে কর্মকাণ্ড, সেখানে কোনো ফ্রাস্ট্রেশন নেই, হতাশা নেই। তারা বরং বিএনপিকে থ্রেট দিতে যাচ্ছে। তারা বিভিন্নভাবে বিএনপিকে ব্যাধিগ্রস্ত রাখার চেষ্টা করছে। তারা বলছে বিএনপি ক্ষমতায় এসছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে, তাদের বিজয়কে ছিনিয়ে নেওয়া হয়েছে, সূক্ষ্ম কারচুপির মাধ্যমে তারা এই কাজগুলো করেছে। বিএনপির বিরুদ্ধে তারা যে ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেছে যে আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি ভারতের আধিপত্যবাদের কারণে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে বর্তমান সরকার শেখ হাসিনার চাইতেও আরও বেশি ভারত প্রেমী হয়ে পড়েছে, মোদির আপনজন হয়ে পড়েছে। এখন তারা যেভাবে ভারতীয় দূতাবাসের লেজুর বৃত্তি করছে, যেভাবে ভারতীয় দূতাবাসকে প্রিভিলেজ দিচ্ছে, যেভাবে দিল্লির দিকে ছুটাফেরা করছে, এরপরে যেমন আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, সেই স্বরাষ্ট্রমন্ত্রী তো তাকে জামাতের যারা লোকজন রয়েছে তারা উপাধি দিয়ে ফেলেছে, তাকে সবাই ডাকছে সালাউদ্দিন, কেউ বলছে দিল্লি সালাউদ্দিন, কেউ বলার চেষ্টা করছেন যে সে হলো কি শিলন সালাউদ্দিন। তিনি আসামের যে শিলন যে শহর, সেখানে তিনি ছিলেন, এই জন্য তার নাম হয়ে গেছে শিলন সালাউদ্দিন। তাহলে চিন্তা করুন যে আমাদের দেশে কুকথায় কিন্তু বাতাসের চেতে দ্রুত বেগে ছুটে। এখন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে চাঁদাবাজ বানিয়ে দিয়েছেন, জামাত বিএনপিকে জালেম বা এক জালেম গেছে আর এক জালেম আসছে এটা বানিয়ে দিয়েছে, এটা সহজে যাবে না। এখন সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর তার নামের সাথে যে তিনটি যে বিশেষণ জামাতের যারা লোকজন রয়েছে তাদের বট বাহিনী আলটিমেটলি সিল মেরে দিয়েছে, দিল্লি সালাউদ্দিন, সালাউদ্দিন, শিলং সালাউদ্দিন, এবং তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছেন। ফলে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনি যত ভালো কাজ করারই চেষ্টা করেন না কেন, ওই ট্যাগের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বেন। তো যেটা বলছিলাম যে এখন জামাত যেটা চাচ্ছে, যে কোনো মূল্যে জুলাই সনদে যেভাবে স্বাক্ষর করা হয়েছে, এমনকি বিএনপি যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই বিষয়গুলো আন্দোলনের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে বিএনপিকে চাপের মধ্যে ফেলে সেই বিষয়গুলো আদায় করে নেওয়া, এবং সেই কাজগুলো তারা করে যাচ্ছে। এবং রোজার মাসে আমরা দেখলাম, যেমন বিএনপি এখন বলছে যে সংবিধানে এই জিনিস নেই। তো জামাতের আমির মিয়া গোলাম পারওয়ার তিনি বলছেন যে আরে আপনি সংবিধানের কথা বলছেন, সংবিধান অনুযায়ী যদি আপনি ধরেন তাহলে তো সংবিধান অনুযায়ী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী, তাহলে আপনি আছেন কেন? যদি আপনি সংবিধানকে মানেন তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারই অবৈধ, আর নির্বাচন কমিশন অবৈধ, আর সেই নির্বাচন কমিশন আর সেই অবৈধ সরকার যদি একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে নির্বাচিত করে থাকে, আপনাদেরই তো মিয়া বৈধতা নাই। কী সমস্ত কথাবার্তা বলেন সংবিধান নিয়ে? কাজেই যে বিপ্লব হয়েছে, বিপ্লবের আদর্শ তুলে ধরুন, যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের যে আদর্শ, নীতি, চাহিদা, এগুলো পূর্ণ করুন। আর মুনাফিকি করবেন না, যে সকল কথা হয়েছে সেই সকল কথা রক্ষা করুন, ওয়াদা রক্ষা করুন, ওয়াদার বরখেলাপ করবেন না, আদারওয়াইজ আমরা যা করার তাই করব। কি করবেন তারা? তারা শেখ হাসিনার বিরুদ্ধে যা কিছু করেছেন সেই কাজগুলো করবেন। শেখ হাসিনার বিরুদ্ধে তাদের নিজস্ব লোক দ্বারা তারা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, তারপর সচিবালয় কি করেছেন আপনারা জানেন। তারা তাদের নিজস্ব লোক দ্বারা যাত্রাবাড়িতে, উত্তরাতে, মোহাম্মদপুরে, রামপুরাতে, মহাখালীতে কি করেছেন আপনারা সেটা জানেন। সেই কাজগুলো, অর্থাৎ আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী দল, শক্তিশালী যাকে বলে সরকার ব্যবস্থা, এবং একজন আয়রন লেডিকে তারা যেভাবে নাকানি চুবানি খাইয়েছেন ঘোলা পানিতে, সেই তুলনায় তারা যদি এখন আঙ্গুলটিতে বাঁকা করেন, তাহলে জনাব তারেক রহমান সাহেবের জন্য, জনাব সালাউদ্দিন সাহেবদের জন্য কী ধরনের পরিণতি ডেকে আনতে পারে, পরিস্থিতি তৈরি হতে পারে, এটা আকার ইঙ্গিতে জামাত তাদের বক্তব্য দ্বারা বোঝানোর চেষ্টা করছে। এখন বাকযুদ্ধ চলছে, সেই বাকযুদ্ধের পরিণতি কোন পর্যায়ে যাবে সেটা ঈদের পরে হয়তো আমরা দেখতে পাবো। তবে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এনসিপি এবং জামাত খুব সহজে বিএনপিকে ছাড়বে না।
মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।